শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সেনাপতির হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বর্ষিয়ান বাম নেতা, হইচই রাজ্যে। অ্যাকাউন্টে 60,000 ঢুকলেও শান্তি নেই, এবার জোর বিপাকে আবাস যোজনার গ্রাহকরা। শান্তনু আরাবুলকে বহিষ্কার, কেন এই সিদ্ধান্ত? অবশেষে জানালেন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য ফিরহাদ। 1 মাসের মধ্যেই ফের বাংলাদেশে পরিবর্তন, মার্চেই দেশে ফিরবেন শেখ হাসিনা, যা তথ্য সামনে এলো শুনে চমকে উঠবেন। বাংলাদেশ সীমান্তে বাংলার মেয়েরা আসলেই কাটবো, রণহুঙ্কার ভারত থেকে। HMPV ভাইরাসের থাবা পড়ল ভারতে, এই ভাইরাসের লক্ষণ কি, প্রতিকারের উপায় কি? এবার সীমান্তে আক্রান্ত BSF, শেষমেশ চলল গুলি, উত্তপ্ত পরিস্থিতি। মালদহের তৃণমূল নেতা খুনে দায়ী মমতাই, অবশেষে সামনে হলো চমকে দেওয়া তথ্য। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে না থেকে আবাস যোজনার ক্ষেত্রে একলা চলো নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। গত ডিসেম্বর মাসে রাজ্যের প্রায় 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়েছে রাজ্য। আগামী 3 মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার কথা, কিন্তু তার আগেই ফাঁপড়ে পড়েছেন বেশ কিছু আবাস প্রাপক। কী সমস্যায় পড়লেন আবাস যোজনার গ্রাহকরা? জানা যাচ্ছে আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনার গ্রাহকদের বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে ফেলার কথা। তবে বালির দাম হু হু করে বাড়তে থাকার কারণে সমস্যায় পড়ছেন তারা। এমতাবস্থায় বালিঘাটের ইজারাদারদের সঙ্গে বৈঠকে বসেছেন জেলা প্রশাসন। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বালির দাম। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে পূর্ব বর্ধমানে বাংলার আবাস যোজনার গ্রাহক সংখ্যা ৭৯,৩০৯ জন। তাদের মধ্যে ৭৫,০০০ উপভোক্তার অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকে ইতিমধ্যেই বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু এই আবহে বালির দাম নিয়ে চিন্তায় পড়েছেন বহু মানুষ। বাড়ির কাজ যদি আটকে যায় তাহলে একদিকে যেমন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না, তেমনি সরকার নির্ধারিত 90 দিনের মধ্যে বাড়িও তৈরি করতে পারবেন না। এই বিষয়ে আবাস যোজনার উপভোক্তাদের একাংশের দাবি, প্রত্যেক ঘনফুট বালির জন্য 21 টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন, অথচ বাজার থেকে বালি কিনতে খরচ হচ্ছে 40 থেকে 42 টাকা ঘনফুট। এই নিয়ে বিডিওর কাছে তারা অভিযোগ জানিয়েছেন। আবাস প্রাপকদের একাংশের কথায়, বালির বেশি দামের জন্য বাড়ির তৈরির কাজ শুরু করতে পারছি না। এই রকম হলে বাড়ি তৈরির খরচের অর্ধেক বালি কিনতেই চলে যাবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বালিঘাটের ইজারাদারদের সঙ্গে বৈঠক করেছেন বিডিওরা। বালির আকাল থাকার কোনো অভিযোগ নেই, বালির দাম কমতে শুরু করেছে। বিডিও মৈত্রী ভৌমিক বৃহস্পতিবার বলেন, আবাস যোজনার গ্রাহকরা যাতে সঠিক মূল্যে বালি পান সেদিকে নজর রাখা হচ্ছে। বর্ধমানে সীমান্তে মাঝে মধ্যেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিএসএফের সঙ্গে বিজেপি টানাপোড়েন মারাত্মক আকার ধারণ করেছে, আর এই পরিস্থিতিতে এবার সীমান্তে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলো বিএসএফ। সূত্রের খবর, এদিন কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি এলাকায় ভয়ঙ্কর ঘটনা ঘটে, যেখানে ভারত বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় বিএসএফ। পরবর্তীতে পরিস্থিতি এতটাই আয়ত্তের বাইরে বেরিয়ে যায় যে বাধ্য হয়ে বিএসএফকে গুলি চালাতে হয়। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত আবার উত্তপ্ত হতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিপিএম নেতা। দলে যোগ দিতেই বাম নেতার কাঁধে তুলে দেওয়া হয় গুরুদায়িত্ব। না, রাজ্যের কোনো বাম নেতা সেনাপতির হাত ধরে জোড়াফুলে আসেনি। জোড়াফুলে যোগ দিয়েছেন কেরলের প্রাক্তন সিপিএম নেতা PV আনভার। সোমবার রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের অফিসিয়াল পেজে এ খবর জানানো হয়েছে। কে এই PV আনভার? PV আনভার কেরলের রাজনীতির আঙিনায় অতি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি সিপিএমের বিধায়ক ছিলেন। বিধায়ক থাকাকালীন দলের দুর্নীতি নিয়ে মুখ খোলায় তাকে দল থেকে বহিষ্কার করে তৎকালীন সরকার পিনারাই বিজয়ন। এরপর নির্দল প্রার্থী হিসেবে নীলাম্বুর কেন্দ্র থেকে তিনি নির্বাচনে লড়াই করেন।
অধুনা কেরলের রাজনৈতিক পরিসরের অন্দরে কান পাতলে শোনা যায় কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আরও জোরদার লড়াই করতে গত বছর থেকে তৃণমূল শিবিরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আনভার। সেই জল্পনাকে সত্যি করে নতুন বছর পড়তেই আনভারের তৃণমূলের যোগদানের খবর সামনে এলো। 10ই জানুয়ারি থেকে তার নতুন পরিচয় কেরলের একমাত্র তৃণমূল নেতা হিসেবে। এখন দেখার আনভারের সঙ্গে হাত মিলিয়ে কেরলে আগামীতে জোড়াফুল ফোটে কিনা। বর্তমানে আছেন ভারতে। ভারত সরকারও তার পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছে, কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আগামী মার্চ মাসের আগেই ফিরে যাবেন বাংলাদেশে? আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের এমন মন্তব্যের জেরে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি সত্যিই ফের বাংলাদেশে ফিরতে চলেছে হাসিনা রাজ? সম্প্রতি একটি ভিডিও বার্তায় শফিউল দাবি করেন যে বাংলাদেশ হাসিনার আমলে চরম উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই মৌলবাদ এবং সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তার কথায়, আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী 1 মাসের মধ্যে পরিবর্তন হতে চলেছে। এই বিষয়টা নিশ্চিত যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মার্চ মাসে আগেই বাংলাদেশে আসবেন। সরকারিভাবে অবশ্য বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম দাবি করেছেন হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে, যে চিঠির প্রাপ্যতা স্বীকার করেছে নয়াদিল্লি। তবে এখনও কোনো উত্তর আসেনি। ঢাকা ভারতের প্রত্যুত্তরের অপেক্ষায় আছে বলে দাবি করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। যদিও শফিকুল আলম চৌধুরী নাদেল বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অনেক পরিবর্তন আসবে। এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুরোধ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ওপর অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, অনেকের বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন। তৃণমূলের পুরনো সৈনিকদের মধ্যে একজন ছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। অন্যদিকে তাজা নেতা তকমা দেওয়া হয়েছিল আরাবুল ইসলামকে। গত শুক্রবার দুজনকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করা হয়। আচমকা কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এবার মুখ খুললেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শান্তনু আরাবুলের সাসপেনশন নিয়ে কি বলেন ফিরহাদ? শান্তনু আরাবুলকে তৃণমূল থেকে বহিষ্কার করার পর থেকে এর কারণ নিয়ে নানান জল্পনা কল্পনা চলছিল। অবশেষে তাতে ইতি টানলেন ফিরহাদ। তৃণমূল নেতা বলেন, তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বে বিশ্বাসী। দলে আমরা ঐক্যবদ্ধ থাকব। যারা দলের সেই নীতি ও ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন, স্বেচ্ছাচারিতার চেষ্টা করবেন, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ও নেবে। ফিরহাদের বক্তব্য অনুযায়ী দলীয় নীতি ও দলের ঐক্যে ফাটল ধরানো এবং স্বেচ্ছাচারিতার জন্য শান্তনু ও আরাবুলকে বহিষ্কার করা হয়েছে। যদিও দুজনের মধ্যে কে দলের নীতি ঐক্যে ফাটল ধরিয়েছেন এবং কে স্বেচ্ছাচারী কাজকর্ম করেছেন সেটা খোলসা করেননি তিনি। তবে সদ্য সাসপেন্ড হওয়া শান্তনু সেন মনে করেন না তিনি দলবিরোধী কোনো কাজকর্ম করেছেন। এমনকি কেন তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো সেটাও তিনি বুঝতে পারছেন না বলে খবর। এই বিষয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য ফিরহাদ বলেন, নির্দিষ্ট করে কারোর নামে আমি বলবো না। দলে একটি শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে। নেত্রী নিজে সব জায়গায় নজর রাখেন। আমাদের সেই দল মতো চলে। কে কি বললেন, কার কি মন্তব্য দলের কাছে তার কোনো তাৎপর্য নেই। এখানেই না থেমে ফিরহাদ আরও বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এটাই সব নয়। তৃণমূল মানে দলনেত্রীর আমরণ লড়াই। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে, সবার ওপরে মানুষকে দেখতে হবে। উনিও সেটাই আশা করেন। যদি আমরা খারাপ কিছু উনি দুঃখ পান। ওনার ছাড়া জীবনের ত্যাগের মধ্যে দিয়ে এই দল তৈরি হয়েছে। মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে দল তৈরি হয়েছে। সবাইকে সেটা মেনে কাজ করতে হবে। দেখা মিলল ভারতে এবার HMPV ভাইরাসের। এই HMPV অর্থাৎ হিউম্যান মেটা নিউমো ভাইরাস হলো এমন একটি ভাইরাস যেটা মূলত মানুষের শরীরে বাসা বেঁধে এক ভয়ঙ্কর শ্বাসকষ্টের সৃষ্টি করে। আর এই ভয়ঙ্কর ভাইরাসের খোঁজ পাওয়া গেছে কর্ণাটকে, যার ফলে ভারতীয়দের কাছে এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। HMPV ভাইরাস নিয়ে সতর্ক রয়েছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক, কেননা এর আগে প্রতিবেশীদের চীনে এই ভাইরাসের কেস ধরা পড়েছিল। এখন সেই ভাইরাস চীনে এমন এক ভয়াবহ আকার ধারণ করেছে যে হাসপাতালে রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে সারাক্ষণ।
আর এই ভয়ঙ্কর ভাইরাসের খোঁজ কর্ণাটকে পাওয়া মাত্রই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ সতর্ক হয়ে গেছে স্বভাবতই। এছাড়াও স্বাস্থ্য বিভাগ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ডাক্তারদের এই এইচএমপিভি ভাইরাসের লক্ষণগুলি নিয়ে সতর্ক থাকতে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। তবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে এই নিয়ে আমাদের রাজ্যবাসীর এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কেননা শুধুমাত্র দেশে 2টি কেস ধরা পড়েছে এই ভাইরাসের। আপনারা কিভাবে এই ভাইরাস থেকে সতর্ক থাকবেন, কী কী পদ্ধতি অবলম্বন করে সতর্কতা বজায় রাখা যায়, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ কী কী ইত্যাদি সমস্ত বিষয় আপনারা এই প্রতিবেদনে বিস্তারিত জানতে পারবেন। সুতরাং অবশ্যই প্রতিবেদনটা সম্পূর্ণটা পড়বেন, কেননা এটা আপনার এবং আপনার পরিবারের জন্য এক অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে চলেছে। চলুন তাহলে দেখে নিই সমস্ত বিষয়টা। এইচএমপিভি ভাইরাসের লক্ষণ কী? এই এইচএমপিভি ভাইরাস মূলত হাঁচি, কাশি এবং আগে থেকে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে থাকার ফলে ছড়াচ্ছে, যেটি মূলত সবথেকে বেশি সংক্রমিত হচ্ছে শিশু এবং বয়স্কদের মধ্যে, যার ফলে বলা যায় সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা ইত্যাদি হলো এই এইচএমপিভি ভাইরাসের লক্ষণ। নিতান্ত গ্রাম্য মহিলা, অত আটঘাট বৈদেশিক কূটনীতি তারা বোঝেন না, তারা বোঝেন দেশের নিরাপত্তা, নিজেদের সুরক্ষা। তাই বাংলাদেশের সঙ্গে লড়তে অস্ত্র হাতে তুলে নিলেন বাংলার গ্রামের মহিলারাই। হাতে হাসুয়া, বটি, দা, অস্ত্র। ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। অনুপ্রবেশ রুখতে অরক্ষিত এলাকাগুলিতে ফেন্সিং দেওয়া নিয়ে সূত্রপাত, তা দিনে দিনে আরও জটিল হয়ে উঠছে। ক্রমাগত সীমান্তে উস্কানি দিচ্ছে বিজিবি। বিএসএফকে উত্ত্যক্ত করা তো বটেই, ওপার থেকে এপারে লোক ঢোকানোর চেষ্টা চলছে। রাতের অন্ধকারে চলছে চোরা পাচারও। রবিবারই মালদহে ভোরে সুখদেবপুরেও 6 জঙ্গি ঢোকানোর চেষ্টা করছিল বিজিবি, অন্তত তেমনই দাবি করেছেন গ্রামবাসীরা। বিএসএফ গ্রামবাসীদের তাড়া খেয়ে তারা পালিয়ে যায়, কিন্তু তাতেও থেমে থাকেনি বাংলাদেশ। সীমান্তে উস্কানি চলছেই, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বিএসএফ। এবার বাংলাদেশি অনুপ্রবেশ ঢোকাতে এবার সীমান্তের মহিলারা নিজেদের সুরক্ষার নিরাপত্তার স্বার্থে গ্রামের প্রমীলা বাহিনী হাতে তুলে নিয়েছেন অস্ত্র, লাঠি, বটি, দা, হাসুয়া। জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পর রবিবার রাতেই বৈঠকে বসে সুখদেবপুর সহ পাশের গ্রামের মহিলারা দলবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তারা। মাঝে মধ্যে তীরেও যাচ্ছেন তারা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদহের সুখদেবপুরে। গ্রামবাসীদের বক্তব্য, কুয়াশা আর শীতের রাতে অন্ধকার ভারতে ঢুকছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তারা সীমান্ত লাগোয়া বাড়িতে কখনো সিঁড়ির নিচে, কখনো উঠোনে গাছের আড়ালে লুকিয়ে থাকছে। অনেক ক্ষেত্রে মহিলাদের তাড়া খেয়ে অনুপ্রবেশকারীরা ওপারে পালাচ্ছে। শস্য কেটে নিয়ে যাওয়া, ফসল চুরি, গাছ চুরি তো বটেই, গ্রামের মহিলাদের সঙ্গে অশালীন আচরণও করেছেন বলে অভিযোগ। তার জন্যই এবার পথে নামলেন মহিলারা। এদিকে শুক্রবারের ঘটনার পর থেকে আরও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। সীমান্তে বন্দুক নিয়ে তারাও প্রস্তুত। টান টান উত্তেজনা। সীতা মণ্ডল নামে এক মহিলা বলেন, ওরা ফসল কেটে নিয়ে যাচ্ছে তো সে তো ঠিক আছে, কিন্তু মানুষজনও মানছে, সামনে পেলেই যাচ্ছে তাই কথাবার্তা বলছে, মেয়ে মানুষও মানে না। আরেক মহিলা বলেন, আমাদের নলকূপ বাইরে, জল আনতে যাচ্ছি, দৌড়ে ভয়ে ঘরে ঢুকে যাচ্ছি। ভয় তো লাগেই, ভোরে আর সন্ধ্যার পর আমরা আর বেরোই না, সবাই রেডি আছে, ওরা এগোলে আমরাও ভারতের সঙ্গে রয়েছি, হাসুয়া নিয়ে রয়েছি, আসলেই কাটবো।